নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকের সংবাদ শিরোনাম। ফের উচ্ছেদ অভিযান শ্রীভূমি শহরের রেলগেট এলাকায় চলল প্রশাসনের বুলডোজার। ভারত বাংলাদেশ সীমান্তে আটক রোহিঙ্গা যুবতী পুলিশে হস্তান্তর করল স্থানীয় জনগণ। বিয়ের পার্টিতে মহিলার সাথে অশ্লীল আচরণ করে জেলে ঠাঁই হলো মদ্যপ দুই যুবকের। টুকের বাজারের হাসপাতালে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলল বুলডোজার। শ্রীভূমিতে আসাম মালের জমি অধিগ্রহণে দেদার দুর্নীতির অভিযোগ জনগণের। বাংলাভাষী নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র সমালোচনা সাংসদ সুস্মিতা দেবের। বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ হলো নীলমবাজার হাই স্কুলে। শ্রীভূমির লঙ্গাই নদীতে তলিয়ে গেল এক যুবক, শোকস্তব্ধ গোটা এলাকা। দক্ষিণ করিমগঞ্জ টুকের বাজার স্থিত সরকারি হাসপাতালে প্রশাসনের তরফ থেকে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে চলা এই অভিযানে হাসপাতালের একাংশ ভেঙে ফেলা হয়। এই হাসপাতাল বিধায়ক সিদ্দিক আহমেদের প্রচেষ্টায় 10 বছর পূর্বে নির্মাণ করা হয়। হাসপাতালটি নির্মাণ হওয়ার জমির মালিকানা নিয়ে আরম্ভ হয়েছিল বিতর্ক। স্থানীয় এক মহিলা দাবি করেছিলেন যে এই হাসপাতালের ভিতরে থাকা একাংশ জমি তার মালিকানাধীন। এই দাবির ভিত্তিতে মহিলাটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত সাম্প্রতিককালে উচ্ছেদের নির্দেশ দেওয়ার পর আর 3 সপ্তাহ পূর্বে প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান শুরু করার জন্য প্রশাসনের দল উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার ফের প্রশাসন বৃহৎ পরিমাণের পুলিশ নিয়ে অভিযান চালায়। আদালতের নির্দেশ অনুসারে হাসপাতালে থাকা বিবাদিত জমি খালি করে দেওয়ার পর সেই মাটি তাৎক্ষণিকভাবে মহিলাকে হস্তান্তর করা হয়। এই ঘটনায় অঞ্চল জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তা নিয়ে একাংশ জনগণ আদালতের নির্ণয়কে স্বাগত জানিয়েছেন। এদিকে একাংশ জনগণ চিকিৎসা সেবার অভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। এই হসপিটালের মাটিটো আমার মানে উত্তরাধিকারী আগতে যে আমার গ্র্যান্ডফাদার, আমার ফাদার সবে মিলি প্রায় 5.5 বিঘা মাটি এই হস্পিটালের কারণে দান করেছিল। আৰু আজি হস্পিটেলৰ এই হস্পিটেলটো পুৰা ফাষ্ট এৰিয়া দলচৰা জমি প্ৰায় 20 কিলোমিটাৰ সাৰাউণ্ডিং এৰিয়াৰ মাজত দ্বিতীয় কোনো হস্পিটেল নাই। তো এই হস্পিটেলত প্ৰায় পেচেণ্টৰ সংখ্যা 2 পৰা 250 ডেইলি ইয়াত ভাল হস্পিটেলটো চলি আছে। যি মানুহে এই হস্পিটেলৰ মাটিটো ক্লেইম কৰিছে তেওঁলোকৰ একচুৱেলি মাটিটো হস্পিটেলত নহয়, এইটো মানে ৰাস্তাৰ ওপৰতে হয়। তেওঁলোকে মানে মাটিৰ কম্পেনচেশ্যনো লৈছে আৰু আজি হয়তো তেওঁলোকে এক্সপাৰ্টি ৰায় লৈছে, আমি গমেও নাপাওঁ তেওঁলোকে যে কেছ কৰিছে। কেছ কৰিলে আমিতো কণ্টেষ্ট কৰিলোঁ হয়, আৰু তেওঁলোকে কণ্ট্ৰেক্টাৰৰ ওপৰত কেছ কৰিছে, তেওঁলোকে তেতিয়া হাৰিছে। কিন্তু যেতিয়া এপিল কৰি তেওঁলোকে এক্সপাৰ্টি ৰায় কৰিছে আমি গমেই নাপাওঁ। তো আজি আমাৰ চবৰ মনত একটা আঘাত লাগিছে এই অঞ্চলৰ মানুহৰ, কাৰণ এই অঞ্চলৰ হিন্দু মুছলিম ইয়াত ট্ৰাইবেল মানুহ আছে, সব মানুহ ইয়াত উপস্থিত হয়। গতিকে এনেকুৱা এটা হস্পিটেল আৰু ইমান ভাল মানে কাম কৰি আছে যে তেওঁলোকে এটা পাৰ্ট আমাৰ মটৰ গেজটো গৈছে, আমাৰ বাউণ্ডাৰী ৱালৰ একটা পাৰ্ট গৈছে। গতিকে ইয়াৰ কাৰণে আমি অত্যন্ত দুখিত এবং মৰ্মাহত। আমি আগামী দিনত আমি কোৰ্টৰ ৰায় মানিছোঁ। কোৰ্টে যিটো ৰায় দিছে, কাৰণ আমি এপিল কৰাৰ টাইম নাই, আজিলৈকে কোৰ্ট বন্ধ আছে, হাইকোৰ্ট বন্ধ আছে। গতিকে অহাকালি আমি ইয়াৰ এপিলৰ আমি ব্যৱস্থা কৰিম। বিয়ের পার্টিতে মহিলার সাথে অশ্লীল আচরণ করে জেলে ঠাঁই হলো 2 যুবকের। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর ক্লাব রোডের একটি অভিজাত হোটেলে। ধৃত 2 যুবকের নাম সৌমিত্র দাস ও অভিজিৎ রায়। শিলচর ক্লাব রোডের অভিজাত হোটেলে আয়োজিত এই বিয়ের পার্টিতে আমন্ত্রিত হিসেবে গিয়েছিল সৌমিত্র ও অভিজিৎ নামের 2 যুবক। বিয়ের পার্টি চলতে থাকা অবস্থায় বিয়েতে উপস্থিত এক মহিলার সাথে অশ্লীল আচরণ করে 2 যুবক। ঘটনা প্রত্যক্ষ করে মহিলাটির স্বামী প্রতিবাদ করলে স্বামীকে মারপিট করে 2 যুবক। সেই সময় পার্টিতে থাকা অন্য লোকরা 2 যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে আদালতের নির্দেশে অভিযুক্ত 2 যুবককে জেলে প্রেরণ করা হয়। বর্তমানে জেলের অতিথি হিসেবে আছে লম্পট 2 যুবক। শ্রীভূমি শহরে পৌরসভার উদ্যোগে চলছে উচ্ছেদ অভিযান। শহরের পেট্রোল পাম্প থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উপরে অবৈধভাবে বসা দোকানদারদের উচ্ছেদ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশাল পরিমাণ পুলিশ সহ সিআরপিএফ বাহিনী। দণ্ডাধীশের তত্ত্বাবধানে চলে পৌরসভার এই অভিযান।
পৌরসভার পক্ষ থেকে পূর্বে অবৈধ দখলদারদের 24 ঘন্টার সময়সীমা দিয়ে নির্দেশ জারি করা হয়। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর সোমবার শুরু হয় উচ্ছেদ অভিযান। ফুটপাত দখল করে বসা অবৈধ দোকানদারদের উচ্ছেদ করে রাস্তা দখলমুক্ত করা হয়। যে সকল অবৈধ দোকানদাররা নিজ দোকান উঠিয়ে নিয়ে যায়নি তাদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। কিছু কিছু বেদখলকারীরা নিজেদের দোকান নিজেরাই উঠিয়ে নিয়ে যায়। দণ্ডাধীশ জানান, শহরের ট্রাফিক সমস্যা দূর করার জন্য ও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানের সময় এলাকা জুড়ে যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনীর মোতায়েন করা হয়। নোটিছ বহুত দিন আগে দিয়া হৈ গৈছিল, কিন্তু তেওঁলোকে মানে নিৰ্দেশ বন্ধা নাছিল আমাৰ। সেইকাৰণে আমাৰ ডিজিটাৰ অৰ্ডাৰ আছে, বৰ্ডৰ অৰ্ডাৰ আছে, গতিকে আমি আজি উচ্ছেদ অভিযান ইয়াত কৰিবলৈ মানে বাধ্য হৈছোঁ। তাকে আজি উচ্ছেদ কৰিব লাগিব পাৰে। ইয়াতে অলৰেডি নটিচ দি আছে, চাইন বৰ্ডো লগোৱা আছে। আমি ট্ৰেফিক ইনচাৰ্জৰ লগত কথা পাতিম যাতে ইয়াতে এই পাৰ্কিংটো উঠাব লাগে, আৰু যদি ফাইন ল'বলগীয়া হয় ফাইনটো লওঁ বাৰু। অবৈধ মটৰ ষ্টেণ্ড হয়, আমি অবৈধ মটৰ ষ্টেণ্ডৰ ওপৰত একশ্যন মানে এইটো আমি পুলিচৰ লগত কথা পাতিছোঁ, মানে কিবা একশ্যন তাত ল'ব লাগিব। তাৰ উপৰি আমি পাৰ্কিং স্পেচৰ ব্যৱস্থা কৰি দিয়াৰ কথা ভাবিছোঁ টাউনৰ ভিতৰতে, যাতে পাৰ্কিং এটা লিগেল স্পেচ থাকে, তাৰ পৰা এটা ৰেভিনিউ জেনেৰেট হয় আৰু মানুহৰ সুবিধা হয়। আকৌ তেওঁলোকক নটিচ চাৰ্ভ কৰিছোঁ, যি আকৌ পুনৰ আহি তাত বহিছেহি, গতিকে যদি আকৌ তেওঁলোক উঠি নাযায় আমি আৰু ব্যৱস্থা ল'ব লাগিব। মেইনলি আমি এইটো পেট্ৰল পাম্পৰ পৰা ৰেলৱে ভিতৰলৈকে কৰি আছোঁ। চাওক, আমাৰ পাৰ্কিঙৰ যোনটো ট্ৰেফিকৰ লগত এবাৰ কথা পাতিছোঁ মই, তো চাই লওঁ এবাৰ ট্ৰেফিকৰ পৰা মই কনফাৰ্মেশ্যনটো লৈ পেলাই। যদি ইলিগেল পাৰ্কিং হৈছে তেনেহ'লে ডেফিনেটলি ইলিগেল পাৰ্কিংটো হ'ব নালাগে, পাৰ্ট অফ আমাৰ চিভিক চেঞ্চ হয় এইটো। চ' আমি সেইখিনি ট্ৰেফিকৰ লগত কথা পাতি পেলাই চাওঁ কি কৰিব পাৰোঁ। এতিয়া তাকে সেইটো মই ক'লোঁ যে এইটো আমাৰ পাৰ্ট অফ চিভিক চেঞ্চ হয়, আমি নিজে বুজি পাব লাগে য'ত ন' পাৰ্কিং জ'ন লগোৱা আছে তাতে আমি পাৰ্ক কৰাটো উচিত নহয়। আমাৰ নিজৰে প্ৰব্লেম হয়, ট্ৰাফিকৰ প্ৰব্লেম হয়, মানুহৰ কনজেশ্যন বেছি হ'লে টাইম বেছি লাগে। চ' এইখিনি বস্তু আমি নিজে বুজি পাব লাগে। চ' এনিৱে আমি পাব্লিকক ৰিকুৱেষ্ট কৰিছোঁ, আমি প্ৰপাৰ নটিচ দিয়া আছে, চাইনবোৰ্ড লগোৱা আছে, তাৰপিছত যদি শুনা নাই তেতিয়াহ'লে আমি আমাৰ এডমিনিষ্ট্ৰেটিভ একশ্যন ল'ব লাগিব, সেইটো আমাৰ পাৰ্ট অফ ডিউটি হয়। হা, যোনকেইটা আমাৰ ফুটপাথৰ ওপৰত তেনেকুৱা ধৰণৰ ইলিগেল এনক্ৰ'চমেণ্ট টাইপৰ যোনকেইটা আমাৰ আছে, মিউনিচিপালিটি এইখিনি ষ্টেপ লৈ আছে, আপোনালোকে অলৰেডি দেখিছে। চ' আজি পাৰ্ট অফ এইটো আমি কণ্টিনিউ কৰি আছোঁ। আমাৰ পেট্ৰল পাম্পৰ পৰা ৰেল গেটলৈকে আমাৰ যোনকেইটা এনেকুৱা ধৰণৰ এনক্ৰ'চড এৰিয়াজ আছে সেইখিনি আমি চবক আগতে নটিচ দিয়া গৈছিলে। এতিয়া এগেইন আমি প্ৰতিটো দোকানত গৈ পেলাই ৰিকুৱেষ্ট কৰিছোঁ আপোনালোকে এইখিনি নিজে নিজে উঠাই লওক। আমি নিবিচাৰোঁ আপোনালোকৰ কষ্ট, কিন্তু যিহেতু এইবিলাক দোকানৰ কাৰণে আমাৰ অভাৰঅল আমাৰ শ্ৰীভূমি মিউনিচিপেল এৰিয়াত বহুত হয়, এইটো মই চাইছোঁ। জাষ্ট এবাৰ কনফাৰ্ম হৈ যাওঁ কি এইটো আমাৰ তেওঁলোকৰ অথৰাইজড এৰিয়াৰ ভিতৰত যদি আছে তেনেহ'লে একো ইছ্যু নাই। চ' এট প্ৰেজেণ্ট মই সেইটো কনফাৰ্ম হ'ব লাগিব। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়ার বিশম্বরপুরে রোহিঙ্গা কিশোরী আটক। স্থানীয় জনগণ রোহিঙ্গা কিশোরীকে আটক করে পুলিশের সমঝে দেন। ঘটনার বিবরণে জানা যায়, সীমান্ত এলাকায় যুবতীটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকের সন্দেহ হয়। স্থানীয় লোক কিশোরীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে কিশোরীটি জানায় যে সে রোহিঙ্গা। কিশোরীটির স্বীকারোক্তির পর স্থানীয় লোক পুলিশকে খবর দিয়ে রোহিঙ্গা কিশোরীকে পুলিশের হাতে সমঝে দেয়। উল্লেখ্য, কাছাড় জেলায় বিগত 1.5 মাসে 100-এর অধিক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এরই মধ্যে বহু বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কই থাকি আইছো তুমি? ভাই ফালাই গেছে নি তোমার? ফালাইয়া গেছে নি তোমার? তার ভাই ফালাইয়া গেছে। তুমি হপর থাকি আইছো? মেন ঘর কই আছে? তোমার মেন বাড়ি কই? আইসবাদা। 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 মানে কোন জায়গা? কোন জায়গা? এটা বাড়ি ইন্ডিয়া না বাংলার? বাংলা। বাংলাদেশে রাত্রে আইছে নাকি? কালকে রাত্রে আইছে। রাত্রে আইছে নাকি? কালকে রাত্রে আইছে? দিনও আইছো? দিনও। কালকে দিনে নি। তো তুমি কই রইছিলা? মানে কোন দিকে আইছে পারে? হ্যাঁ? জনতারা। শ্রীভূমিতে আসামমানের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ। সরকারের তরফে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে একাংশ দালান অক্ষত রেখে
রোড ম্যাপ বদল করে সড়কের অপর পাশের জমি অধিগ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ মদনমোহন এলাকার একাংশ জনগণের। বিভাগীয় প্রকৌশলীকে পেয়ে জবাব তলব জনগণের। অভিযোগ খণ্ডন বিভাগীয় আধিকারিকের। শ্রীভূমির ভাঙ্গাবাজার থেকে কাছাড়ের ধোয়ারবন পর্যন্ত আসামমালা প্রকল্পের মাধ্যমে সড়ক নির্মাণের কাজ চলছে, কিন্তু ওই সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে নিলামবাজার রাজস্ব চক্রের মদনমোহন বাজার এলাকায়। স্থানীয়দের অভিযোগ, স্যাটেলাইট ম্যাপিংয়ের মাধ্যমে সড়ক নির্মাণের জন্য যে রোডম্যাপ তৈরি করা হয়েছিল এখন তা মানা হচ্ছে না। এতে মদনমোহন বাজার এলাকায় সড়কের পূর্ব পাশে যৎসামান্য জমি অধিগ্রহণ করে পশ্চিম পাশে নিয়ম বহির্ভূত বেশি পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে। এমনকি সড়কের পূর্ব পাশে থাকা কয়েকটি দালান ঘরের মালিককে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরও রহস্যজনকভাবে সেগুলো না ভেঙে পশ্চিম পাশে অতিরিক্ত জমি অধিগ্রহণ করে দালানগুলো অক্ষত রাখার ফন্দি আঁটা হচ্ছে। এ নিয়ে জমি অধিগ্রহণের দায়িত্বে থাকা বিভাগীয় একাংশ আধিকারিকরা দুর্নীতি সংঘটিত করছেন বলে স্থানীয়রা অভিযোগ উত্থাপন করেছেন। তাদের প্রশ্ন, সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার পরও একাংশ দালান অক্ষত রেখে কেন সড়ক নির্মাণ করা হচ্ছে? তারা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশু পদক্ষেপ কামনা করেছেন। এদিকে সেখানে উপস্থিত বিভাগীয় সহকারী প্রকৌশলী ইদ্রিস আহমেদকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ খণ্ডন করে বলেন, জমি অধিগ্রহণে কোনো প্রকার দুর্নীতি সংঘটিত হচ্ছে না। যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের দালান অবশ্যই ভাঙা হবে। মোটে না এসব কথা না। যেদিকে আমাদের অ্যালাইনমেন্ট গিয়েছে সেদিকে আমরা যাব। আর ওইখানটার বিশেষ কথা হলো ওই রাস্তার কাজ বন্ধ হয়ে গেছিল, ওই সামান্য ঘর কয়েকটা থাকার জন্য, একটা নারিকেল গাছও আছে ওগুলোর জন্য। তো ওগুলো সরানোর জন্য ওদেরকে অনুরোধ করা হয়েছে, কিন্তু ওরা তো সরবে না, ওরা তো জিরাত পাবে, জমির মূল্য পাবে না, যেহেতু টি স্টেট। তো সরকারের সিদ্ধান্ত ওদেরকে জিরাত দেবে, জিরাত মূল্য দিয়েছে। শুনে ওদের কাকে বলতে পারবো, ওইদিকে যদি কোনো দাগের পয়সা দেওয়া হয় আমাদের মন্ডল জানবে কত নম্বর দাগ, সেটা দাগ সম্পর্কে আমাদের এতটুকু আমরা ওয়াকিবহাল নই। আমরা যখন তারপর হিন্ড্রেন্স কোথায় আছে, যে কাজ করতে গিয়ে বাধা কোথায় হচ্ছে, কন্ট্রাক্টর বলছে ওইখানেই বাধা হচ্ছে, সুতরাং ওখানেই আমরা আসছি। তো ওই দাগ যদি ওই দাগে পয়সা হয়ে থাকে, ওই মন্ডল আসছেন উনি 10 মিনিট মধ্যে উনি এসে যাবেন। যদি দেখা যায়, আমার মনে হয় ওরা পায়নি, যদি পয়সা পেয়ে থাকে সঙ্গে সঙ্গে ওদের গড় ভেঙে দেবো। আমাদেরকে বলা হয়েছে যখনই পেমেন্ট হবে পয়সা দিয়ে দেবো, মানে আমরা জায়গা নিয়ে দেবো। ভুয়ো কম্পেনসেশন কেন দেবে সেটা তো আমার জানা নেই। কাউকে দেওয়া হলে তো সেটা চ্যালেঞ্জ করবে, দেখা যাবে এগুলো জল কা জল, পানি কা পানি, দুধ কা দুধ, সব বাইরে হয়ে যাবে। না কোনো ভুল কাউকে দেওয়া হয়নি। ব্যক্তিগত স্বার্থে আঘাত পড়লে কেউ কিছু বলতে পারে, আমি যেটা জানি অনেক জায়গায়, কিন্তু রাস্তা যদি দেখেন সেটা আমার কোনো কিছু নাই। যে আসাম সরকারের আমাদের সৌভাগ্য যে এত বড় একটা প্রজেক্ট আমরা পেয়েছি, আর সেই প্রজেক্ট বাস্তবায়িত করতে আমাদের যে যুক্তি আমরা করে যাব। আমাদেরকে যে অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে, ডিজাইন অ্যালাইনমেন্ট প্লাস এলএপি ল্যান্ড একুইজিশন প্ল্যান, সেই ল্যান্ড একুইজিশন প্ল্যান মধ্যে আমরা কাজ করছি। কারো 1 সেন্টিমিটার যদি এদিক সেদিক হয়ে থাকে, তার জন্য আমি বলবো যে শাস্তি হয় আমাকে পেতে হবে, আমি রাজি আছি। আমি কার প্রতি অন্যায় কখনই করছি না, করবো না। আর কেউ আমার এখানে শত্রু দুশ্মন, সেটা আমি আগে বলেছি। আমি কেন ওনার একটু জায়গা বেশি নেবো আর ওদিকে এখানে ছেড়ে দেবো, আর ওনার পয়সা শুনেন, আমাদেরকে বলা হয়েছে যখনই পেমেন্ট হয়ে যাবে তুরন্ত, পেমেন্ট হওয়ার আগে যদি ওনারা স্বেচ্ছায় ব্যাংকে দেয় তাও, কিন্তু পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঘর ব্যাংকে নিয়ে কন্ট্রাক্টর ওইসব গার্বেজ যেসব বস্তু আছে সব জমা করে নিয়ে রাখবে। সেটা আমি বলি, স্যাটেলাইট ম্যাপ ওরা পেলে ওইটা কনফিডেন্সিয়াল, ডিপার্টমেন্টের টপ কনফিডেন্সিয়াল থাকে, সেটি আমাদের পিডি স্যারের হাতে থাকে। জানি না কিভাবে আউট হয়েছে পাবলিকের হাতে, ওরা বুঝুক। স্যাটেলাইটের ম্যাপটা কি হয়, কোনো সময় ডাইমেনশন হয় কি, ফটোটা এভাবে উঠালে ওদিক দিয়ে বেশি দেখা যায়, সেটা প্র্যাকটিক্যাল নাই। একদম অ্যাকুরেট হবে আমাদের যে এক্সেল শিট এলএপি যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে হবে। নাহলে কম্পাস এইগুলো নিয়ে যে এত দামের প্রায় 25 লক্ষ টাকার মেশিন দেখে ওরা সার্ভে করছে, যাতে এরর 1 সেন্টিমিটার 1 mm না হয়। আমরা সেভাবে কাজ করি। হ্যাঁ, ভাঙ্গা হবে, একজনও বাঁচতে পারবে না। আর যেখানে আমি বলেছি, রিকোয়েস্ট করেছি, দাদা আপনার গোটটা ব্যাংকে, এই মনে করেন পুরা গোটটা আমি আমার ল্যান্ডটুকু এতটুকু করেছি, আমি যদি এই গোটটা এতটুকু ভাঙতে চাই আস্ত গোটটা পড়ে যাবে, সেজন্য একটা অসুবিধা হবে। সার্কিট অফিসারকে বলছি এটা আপনার দায়িত্ব স্যার, আপনারা করুন। ওই যে এখানে ফকরুলের ঘর নাকি একটা ঘর, বড় বিল্ডিং দেখবেন, 2 তলা আরসিসি ঘর, এর উপরে আবার ইলেকট্রিক লাইনও আছে। আমি অনেক বলেছি ওকে আমার করার কিছু নেই, প্রশাসন আসবে, ওর ঘর ভেঙে যাবে। আচ্ছা, আমাদের অভিযোগটা হলো স্যার দেখুন, এই মদনমোহন বাজারের পূর্ব দিক এবং পশ্চিম দিক দুদিক অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু শুধুমাত্র পশ্চিম দিকে অধিগ্রহণ করে
রাস্তাটা আরও পশ্চিম দিকে নেওয়া হচ্ছে, কিন্তু পূর্ব দিকে কোনো ধরনের হাত দেওয়া হয়নি। লক্ষ লক্ষ টাকা সরকার থেকে পাওয়া হয়েছে ওই বিল্ডিংয়ের বা অন্যান্য ঘরগুলার জন্য, কিন্তু তাদের এই ঘরগুলা ভাঙ্গা হচ্ছে না, কোনো ধরনের কোনো আছরই নেই। কিন্তু শুধুমাত্র আমাদেরকে ইয়ে করা হচ্ছে যে রাস্তাটা আমাদের দিকেই নেওয়া হচ্ছে, কিন্তু পূর্ব দিকের যেগুলা সেগুলা কোনো কাজ ভাঙ্গা চূড়া কিচ্ছু করা হয় নাই, যেভাবেই আছে সেইভাবেই আছে। কিন্তু আমাদের অভিযোগ হলো এই রাস্তাটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে বা অরিজিনাল যেটা ম্যাপ আছে, ম্যাপ অনুযায়ী রাস্তাটা যদি ক্লিয়ার করে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। এই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই স্যার, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আর প্রায় 1 বছর আগে। কেমন টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? প্রায় লক্ষ লক্ষ টাকা, প্রায় কোনো আছে 50 লক্ষ 45 লক্ষ এরকম ভাবে আছে, বা 10 লক্ষ 5 লক্ষ যার যেভাবে আছে আর কি। ভাঙ্গা হয় নাই স্যার, কোনো ধরনের কোনো ভাঙ্গা হয় নাই। শুধুমাত্র একটি ঘরের তার বারান্দা, সেটা টেম্পোরারি ছিল, সেটাই মাত্র ইয়ে করা হয়েছে, যা রাস্তার মধ্যে এসেছিল না। আমরা তো চিন্তা করছি যে এটা কোনো দুষ্টচক্র কোনো কিছু আছে, যার কারণে আমাদের উপরে এই অবস্থা চলছে আর কি। আমরা কোনো চিন্তা করতে পারছি না। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শ্রীভূমি নীলামবাজার এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। লঙ্গাই নদীতে নিখোঁজ হলেন এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম সেলিম উদ্দিন। ঘটনাটি ঘটেছে নীলামবাজার থানার অন্তর্গত দিগলভাগ গ্রামে। জানা গেছে, থার্মোকলের ভেলা তৈরি করে নদী পারাপারের চেষ্টা করছিলেন 3 জন ব্যক্তি, কিন্তু নদীর মাঝপথেই ঘটে দুর্ঘটনা। হঠাৎই ভেলাটি উল্টে যায় এবং 3 জনই জলে পড়ে যান। তাদের মধ্যে 2 জন ছাত্রী কোনো রকমে প্রাণে বাঁচতে সক্ষম হলেও সেলিম উদ্দিন নামের একজন ব্যক্তি নিখোঁজ হয়ে যান নদীর স্রোতে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করলেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় থানায়। ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে নীলামবাজার থানার পুলিশ এবং এসডিআরএফ বাহিনী। দীঘলবাগ গ্রামত এটা লংগাই নৈ গৈছে। এই লংগাই নৈ পাৰ হৈ যাওঁতে এটা থাৰ্মকলৰ বেলা তাত মানে ডুবি গ'ল আৰু 3 জন মানুহ আছিল এই বেলাটোত। এজন মানুহ সেলিম উদ্দিন নামৰ 35 ইয়াৰ্ছৰ হ'ব। তেখেতে মানে সেই পানীত পৰি গ'ল। তাৰপিছত আৰু নাভালে মানুহে 2 জন মানে কোনোক্ৰমে ৰক্ষা পৰিলে, কিন্তু বাকী এতিয়ালৈকে উদ্ধাৰ অভিযান চলি আছে। আমাৰ ইয়াত লোকেল ডুবুৰীবিলাকো আহিছে আৰু আমাৰ মানে এসডিআরএফ বাহিনী আহিছে, প্ৰশাসনৰ লোক আহিছে, সব আহিছে। আমাৰ ইয়াৰ প্ৰতিনিধি যিখিনি আছে সবখিনি আমি ইয়াত থিয় হৈ আছোঁ। আমাৰ পৰিবাৰৰ লগত থিয় হৈ আছোঁ। এতিয়ালৈকে তেখেতক উদ্ধাৰ হোৱা নাই ডেড বডি, বা আমি অনুমান কৰিছোঁ যে এতিয়ালৈকে তেখেতক মানে জীৱিত থকাৰ আশা বহুত ক্ষীণ। তেখেতে মানে হেৰি আছে, বডিটোৰ কাৰণে মই তল্লাচী চলাইছে আমাৰ এসডিআরএফ বাহিনীয়ে। মোৰ লোকেল মানুহবিলাকো নামিছে লংগাই নৈত। এনেকুৱা পৰিস্থিতি চলিছে। সমগ্ৰ এলেকাত চকুৰ এটা মানে বাতাবৰণ তৈরি হৈছে। আৰু আমাৰ যিখিনি আছে মানে এই পৰিবাৰৰ সবখিনি মানুহে ভাঙি পৰিছে। তেওঁলোকৰ মানে পৰিবাৰৰ প্ৰতি আমি সমবেদনা জনাইছোঁ। তেওঁলোকৰ পাছত আছোঁ মই। 4 জন ল'ৰা আছে, ল'ৰা ছোৱালী মানে একদম সৰু সৰু 4 জন ল'ৰা ছোৱালী আছে। 2 জন ল'ৰা 2 জন মানে ছোৱালী আছে। বাংলাভাষী মানুষ যদি জনগণনায় মাতৃভাষা বাংলা লেখে তাহলে বাংলাদেশে চিহ্নিত করতে সুবিধা হবে। মুখ্যমন্ত্রীর এই সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেব মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়ে বলেন, একজন মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য কখনই গ্রহণযোগ্য নয়। অসমে বহু ভাষাভাষী মানুষের বাস। সেখানে কারো মাতৃভাষাকে অপমান করা মানেই সংবিধানের অপমান। তিনি আরও বলেন, বাংলাভাষীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব বাংলাভাষী সম্প্রদায়ের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি। বিশেষ করে সংখ্যালঘু বাংলাভাষীরা এখন ভয় পাবেন
জনগণনায় বা সোশ্যাল মিডিয়ায় নিজের মাতৃভাষা বাংলা লিখতে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, বাংলা ভাষা এবং বাংলাভাষী জনগণের প্রতি অবমাননাকর মন্তব্য। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে, যেখানে উনি বলেছেন যে সেন্সেসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা। আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য। আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে, অসমিয়া আছে, বড়ো ভাষা আছে, বাঙালি আছে। আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয়। আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের, আমি মনে করি এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সেসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয় ও কিন্তু ভয় পাবে, বিশেষ করে যারা সংখ্যালঘু আছে। আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষার মানুষ থাকে। আজকে বেঙ্গলে বিহার থেকে মানুষ থাকে, ইউপির থেকে মানুষ থাকে। আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে, আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে, আজকে বাঙালিরা ইউপিতে আছে। তো এই ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত। আর সবাই সবার মাতৃভাষাকে সম্মান করে আমি মনে করি আসামে আমাদের বসবাস করা উচিত। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা সমষ্টি ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুভারম্ভ হলো নীলামবাজার হাই স্কুলে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়, বিজেপি নেত্রী শিপ্রা গুণ মহোদয়া, বরাক উপত্যকার বিশিষ্ট সংস্কৃতিবিদ দিব্যজ্যোতি চক্রবর্তী প্রমুখ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার মাধ্যমে বাচ্চাদের নাচ, গান, নাটক ছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা বিভিন্ন বিষয়ে অবগত করার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানান। কর্মশালায় যারা ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত হয়েছেন, শিক্ষক শিক্ষিকারা, সবাইকে আমার নমস্কার জানাই। এই অনুষ্ঠান কয়েক বছর থেকে চলছে, আমাদের এই সরকারের সময়ে শুরু হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই মঞ্চ থেকে, যে উনি এই কর্মশালার মাধ্যমে অনেক প্রতিভাদেরকে তুলে নেওয়ার জন্য উনি যে প্রয়াস নিয়েছেন। আমরা দেখতে পাই গ্রামাঞ্চলে অনেক প্রতিভারা থাকে, তারা ঠিকমতো শিক্ষা না পাওয়ার জন্য তারা ঠিক মঞ্চে উপস্থিত হতে পারে না, বা অনেক অনুষ্ঠানে ওরা পার্টিসিপেট করতে পারে না। কিন্তু এই সরকারের সময়ে এই যে কর্মশালা শুরু হয়েছে, সেই কর্মশালার মাধ্যমে অনেক প্রতিভারা উঠে আসছে। তাই আমি আনন্দিত যে আমরা গ্রামাঞ্চলে যারা থাকি, শহরেররা অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু আমরা গ্রামে যারা থাকি সেই ধরনের সুযোগ থেকে আমরা বঞ্চিত থাকি। পুরো সামার ক্যাম্প যে 4টি চাকার উপর চলবে, সেই 4টি চাকা রাজদীপ দাস, বৃন্দা দত্ত চৌধুরী, ময়ূরী চক্রবর্তী ও জাহ্নবী ভট্টাচার্য, যারা প্রশিক্ষিকা হিসেবে এই
সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।